হ্যালো স্টুডেন্টস, ইউ আর ওয়াচিং ইংলিশ গাইড এন্ড মাইসেলফ গৌতম মন্ডল। আজকের এই ভিডিওতে আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পোয়েমের ব্রড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এর আগে একটা পার্ট আমি বানিয়েছি এই সম্পর্কিত, তোমরা সেটা আই বাটনে ক্লিক করে দেখতে পাবে। তো এই ভিডিওতে আমরা যে পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেখানে 3টি প্রশ্ন আছে, আর এই 3টি প্রশ্নগুলো নিয়ে এবার আমরা দেখব যে সেগুলো কি প্রশ্ন আছে এবং তার অ্যান্সার গুলো কিভাবে লিখতে হবে বা কিভাবে আমি লিখে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা শেষে অবশ্যই একে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তো চলো দেখা যাক কোশ্চেনগুলো কি। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা হলো, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। আচ্ছা, তার মানে হামিং ইনসেক্ট মানে যে আওয়াজ করা পোকাগুলো ছিল সেগুলো ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। হিজ মানে সেখানে সেই সৈন্যটার কথা বলা হয়েছে যার ঘুমের কোনো ব্যাঘাত ঘটাচ্ছিল না। আচ্ছা, হু রেস্ট এন্ড ওয়্যার, এই যে প্রশ্নটা আছে হু রেস্ট কে বিশ্রাম নেয় এন্ড ওয়্যার এবং কোথায় বিশ্রাম নিচ্ছে। আচ্ছা, এর জন্য কত নাম্বার দেওয়া আছে? 2। তো আমরা ফার্স্টে এর অ্যান্সারটা দেখে নিই। হিয়ার ইন দিস কনটেক্সট মানে এই প্রসঙ্গে এ ভেরি ইয়াং সোলজার, একটা খুব যুবক সৈন্য বা সৈনিক, ইজ রেফার্ড টু মানে এখানে একটা খুব যুবক সৈনিককে বোঝানো হয়েছে। এইটুকুটা কার আনসার? হু রেস্ট কে বিশ্রাম করে, এন্ড ওয়্যার এবং কোথায় বিশ্রাম করে। হি টেকস রেস্ট ইন এ স্মল গ্রিন ভ্যালি, সে বিশ্রাম নেয় একটা ছোট্ট সবুজ উপত্যকায়। ব্যাস এইটুকুটাই হলো এই 2 মার্কের একটা অ্যান্সার। দ্যাটস ইট। এরপরে আসছে হোয়াট ইজ মিন্ট ইন দিস লাইন। আচ্ছা, এই যে সেন্টেন্সটা দেওয়া, এই পুরো সেন্টেন্সটার কি মানে এখানে বোঝানো হয়েছে তার অ্যান্সারটা আমরা দেখবো। হিয়ার রিম্বর্ড অ্যাপিয়ার্স। আচ্ছা, রিম্বর্ড কথাটার অর্থ আর্থার রিম্বর্ড, মানে এই যে কবিতাটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি তার যে অ্যাকচুয়াল পোয়েট তার নাম এখানে বলা হচ্ছে। হিয়ার রিম্বর্ড অ্যাপিয়ার্স টু বি এ লিটল সারপ্রাইজ, এখানে রিম্বর্ড কিছুটা অবাক করেছেন। বাই দ্য সাউন্ডনেস অফ দ্য সোলজার স্লিপ, কিছুটা অবাক হয়েছেন বা কিছুটা অবাক তিনি পাঠকদেরকে করেছেন যে কিভাবে একজন সৈন্য এত শান্তিতে ঘুমোচ্ছে। সাউন্ডনেস কথার মানে হলো খুব ভালোভাবে। আমরা সাউন্ড কথাটাকে অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি, খুব ভালো তার একটা প্রকৃত উদাহরণ, যে সাউন্ড কথার অর্থ খুব ভালো হয়। ইভেন দ্য ইনসেন্স বাজিং অফ ইনসেক্টস, যে ক্রমাগত ইনসেন্ট বাজিং ক্রমাগত যে আওয়াজটা হচ্ছিল অফ ইনসেক্টস পোকামাকড়দের, হার্ডলি এফেক্ট হিম তার ঘুমকে বা তাকে খুব মারাত্মক ভাবে কোন রকম ভাবে ব্যাঘাত ঘটাচ্ছিল না। অ্যাকচুয়ালি রিম্বর্ড শিফট হিজ টোন, আসলে রিম্বর্ড কি করেছেন বা লেখক কি করেছেন এখানে তার টোনটা বা কবিতার যে ছন্দটা আছে বা কবিতার যে ভাবমূর্তিটা আছে তাকে কিছুটা পাল্টেছেন। বাই মেকিং হিজ রিডার স্লাইটলি সাসপিশিয়াস, তিনি এখানে কি করেছেন তার যে পাঠক তাদেরকে কিছুটা কৌতূহলী করে তুলেছেন যে কেন সেই যে সৈন্যটা আছে তার ঘুমের ব্যাঘাত ঘটছে না, এত পোকামাকড় সেখানে আছে তার ঘুমের কেন ব্যাঘাত ঘটছে না সেটা তিনি ভাবিয়ে তুলতে চেয়েছেন। অ্যাবাউট ওয়েদার দ্য সোলজার ইজ এট অল অ্যালাইভ, যে সৈন্যটা আদৌ জীবিত নাকি মৃত। অর্থাৎ এর থেকে আমরা পাচ্ছি যে রিম্বর্ড কি করতে চেয়েছেন, একটু অবাক করেছেন এবং তিনি অবাক করার মধ্যে দিয়ে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এত পোকামাকড় সেখানে ডাকাডাকি করছে বা আওয়াজ করছে তার মধ্যেও সেই সৈন্যটার ঘুমের কোনো ব্যাঘাত ঘটছে না। তার মানে অর্থাৎ সেই সৈন্যটা কি আদৌ জীবিত আছে, তিনি তার পাঠকদেরকে একটু চিন্তিত করতে চেয়েছেন এবং তিনি এটাই বুঝিয়েছেন যে সেই সৈন্যটা কি আদৌ জীবিত। আচ্ছা, এইটুকু ছিল নাম্বার 3 এর জন্য সেকেন্ড পার্ট। এরপরে নাম্বার 1 এর জন্য একটা সিঙ্গেল পার্ট আছে। ওয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্বড বাই দ্য ইনসেক্ট, কেন তার যে বিশ্রাম সেটা ব্যাহত হচ্ছে না সেই পোকামাকড়ের দ্বারা। এর অ্যান্সারটা কি? দ্য হামিং ইনসেক্ট, সেই যে আওয়াজ করা পোকামাকড় গুলো ক্যান নট ডিস্টার্ব হিজ রেস্ট, তার ডিস্টার্ব মানে করতে পারে না, তাকে ব্যাঘাত ঘটাতে পারে না, তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে না বা তার বিশ্রামের ব্যাঘাত ঘটাতে পারে না। অ্যাজ হি ইজ নট স্লিপিং, কারণ সে তো ঘুমোচ্ছে না, বাট ডেড, সে আসলে মৃত। কারণ যে এই যে সৈনিকটা সে তো মৃত, তাই এই যে বাজিং হচ্ছে বা এই যে পোকামাকড়ের আওয়াজ হচ্ছে সেই পোকামাকড়ের আওয়াজগুলো তার ঘুমের কোন রকম ভাবে ব্যাঘাত ঘটাতে পারছে না। এইটুকুটা ছিল 3 নম্বর কোশ্চেন। এরপর আমরা দেখবো 4 নম্বর কোশ্চেনটা। সেকেন্ড প্রশ্ন মানে 4 নম্বর প্রশ্ন। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, মানে তার শরীরের একটা দিকে ছিল 2টো লাল গর্ত। হোয়াট ডু দ্য হোলস সিগনিফাই, সেই লাল গর্ত দুটোর মানে কি ছিল। এর জন্য নাম্বার আছে কত? 3। এর অ্যান্সারটা দেখি। দ্য টুইন ব্লাডি হোলস, মানে সেই রক্তাক্ত গর্ত দুটো, আর দ্য বুলেট আউন্স, এগুলো ছিল গুলির আঘাতের চিহ্ন। ইন দ্য আপার রিব অফ দ্য সোলজার, সেই সৈনিকের ওপরের যে পাঁজর সেই পাঁজরে সেই লাল গর্ত দুটো ছিল গুলির আঘাতের চিহ্ন।
দে ইনভ্যারিয়েবলি সাজেস্ট, এগুলো নির্দিষ্টভাবে দিক নির্ণয় করে দ্য ফাঙ্ক মার্কস অফ এ ভেনামাস স্নেক, যে কোনো বিষাক্ত সাপের আঘাতের চিহ্ন, অ্যান্ড সিগনিফাইজ, যার অর্থাৎ বা যার মানে দ্যাট দ্য সোলজার ইজ ব্রুটালি কিল্ড, এই কথাটার মানে হলো যে সেই সৈনিকটিকে একদম নির্মম ভাবে হত্যা করা হয়েছে বা সেই সৈনিকটি যুদ্ধক্ষেত্রে নির্মম ভাবে মারা গেছে। আচ্ছা, সেকেন্ড পার্টের কোশ্চেনটা কি আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট সিক টু সাজেস্ট ইন দিস লাইন, অর্থাৎ কবি এই যে লাইনটা যে দেওয়া আছে সেই লাইনের মধ্যে এর অন্তর্নিহিত কি মানে খুঁজে পেয়েছেন বা খুঁজতে চেয়েছেন, এর জন্য নাম্বার আছে কত 3। এর অ্যান্সারটা কি, ইন দিস লাইন দ্য পোয়েট ইন্টেন্ড টু সাজেস্ট দ্যাট, এই লাইনের মধ্যে কবি বোঝাতে চেয়েছেন যে দো দ্য হলো অফ নেচার ইজ ফুল অফ লাইফ অ্যান্ড লাইট, এই যে হলো, এই হলোর মানে আমরা জেনেছি যে এই হলো কথার অর্থ হচ্ছে সেই ফাঁকা শূন্যস্থান, মানে সেই সবুজ উপত্যকা। আচ্ছা, সেটা কি দিয়ে পরিপূর্ণ, সেই হলো ফুল অফ লাইফ অ্যান্ড লাইট, জীবন দিয়ে এবং আলো দিয়ে। সেখানে জীবন বলতে কি ছিল, পোকামাকড় ছিল, ফুল ফুটেছিল, নদী বয়ে চলেছিল, সেই সবকিছু জীবন ধারার আমাদের একটা চিহ্ন হিসেবে বহন করছিল। এবং আর কি দিয়ে পরিপূর্ণ ছিল, আলো দিয়ে। ইয়েট, তথাপি, দোজ হোলস ইন দ্য সোলজার্স বডি পয়েন্ট টু হিজ লাইফলেসনেস, কিন্তু সেই সৈনিকের শরীরে যে গর্ত দুটো ছিল, সেই যে হোলটা ছিল, সেই হোলটা কি ছিল, যে সেগুলো ছিল তার জীবনহীনতার প্রমাণ। আচ্ছা, thus the poet subtly implies that the young soldier's death has been caused by the fatal bite of an abdominal serpent that stand for war in this text context. আচ্ছা, context, অর্থাৎ thus the poet subtly implies, কবি এইভাবে বোঝাচ্ছেন that যে the young soldier's death, সেই যুবক সৈনিকের মৃত্যু has been caused by, তার কারণ, মৃত্যুর কারণ by the fatal bite of an abdominal serpent, কোন এক বিষাক্ত সরীসৃপের কামড়ের আঘাতে তার মৃত্যু হয়েছে। that, যার মানে stands for war in this context, এই প্রসঙ্গে এই সাপের আঘাতকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি, যুদ্ধক্ষেত্রের সঙ্গে বা যুদ্ধের সেই মাঠের সঙ্গে তুলনা করতে পারি বা ব্যাটল গ্রাউন্ডের সঙ্গে তুলনা করতে পারি, যার মানে হচ্ছে সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে সেই সৈনিকটা, যুবক সৈনিকটা সাপের আঘাতের সঙ্গে বা সেই গুলির আঘাতের জন্য তার মৃত্যু হয়েছে। এই ছিল পরের দুটো প্রশ্ন। এবার 5 নম্বর যে প্রশ্ন আমি আলোচনা করব, সেখানে তোমাদের এই কবিতার মূল বিষয় বা সেন্ট্রাল আইডিয়া এই সবকিছুকে জানানো হবে বা বলা হবে। এবার আমি এখানে অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে দেখাবো, যার জন্য একটাই উত্তর তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এরপর 5 নম্বরের জন্য আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের লিখবো, তোমরা সেগুলো দেখো। আচ্ছা, 5 নম্বরের জন্য আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখি। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে নামটা, সেটা কতটা যথার্থ তা আমাদের বর্ণনা করতে বলা হয়েছে। অর দিয়ে সেকেন্ড ওই একই রকমের প্রশ্ন হবে, ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পোয়েমের সেন্ট্রাল আইডিয়া বা মূল ভাব কি কবিতার, সেটাকে আলোচনা করো। অর what theme of the poet Arthur Rimbaud described in the poem Asleep in the Valley, অর্থাৎ Asleep in the Valley পোয়েমে পোয়েট আর্থার রিম্বার্ড কি থিম আলোচনা করেছেন বা কবিতার যে মূল বিষয়বস্তু কি, সেটাকে কি আলোচনা করেছেন, সেটাকে তুলে ধরতে বলেছে। 4 নম্বর অর্ডে দেওয়া আছে দ্য ট্র্যাজেডি অফ ওয়ার, যুদ্ধের যে বিধ্বস্ততা পিকচারাইজড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পোয়েমের যুদ্ধ বিধ্বস্ততার যে চিত্র তুলে ধরা হয়েছে তাকে আমাদেরকে বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, এই 4টে প্রশ্নের জন্যই আমরা সেম উত্তর লিখতে পারি এবং উত্তরটা কোথায় দেওয়া আছে, আমাদের অ্যান্সার দেওয়া আছে টেক্সট বুক পেজ নাম্বার 105 এ। সেখানে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির জন্য একটা ছোট্ট প্যারাগ্রাফ দেওয়া আছে, যে প্যারাগ্রাফটা আমাদেরকে এই টাইটেলের জন্য যে জাস্টিফিকেশন, তারপর সেন্ট্রাল আইডিয়া, মেইন থিম এবং এই যে ট্র্যাজেডি অফ ওয়ার কে পিকচারাইজ করা, সেই সবকিছু আমরা ওই একটা অ্যান্সারকে লিখলেই হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগলো, এবং তোমাদের কাছে যদি এই টেক্সট বুকটা না থাকে তো আমি অ্যান্সারটাকে ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে, এবং এইটুকুটাই ছিল আমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পোয়েমের যাবতীয় কোশ্চেন অ্যান্সার সমস্ত সলভ। তোমাদের কাছে যদি পুরোনো ভিডিওগুলো না দেখা থাকে তোমরা অবশ্যই আই বাটনে গিয়ে পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।